যখন কোনো কোম্পানি প্রথমবার স্টক মার্কেটে আসে মানে আইপিও আনে তখন সেটা নিয়ে কিন্তু বেশ শোরগোল হয়। সবাই শুধু আইপিও নিয়েই কথা বলে, কিন্তু আইপিওর পরের গল্পটা কি? আজ আমরা ঠিক সেটাই দেখব। মানে একটা কোম্পানি লিস্টেড হয়ে যাওয়ার পরেও যদি তার আরও টাকার দরকার হয় তখন তার হাতে কি কি রাস্তা খোলা থাকে। চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। তো আলোচনা শুরুতেই চলুন আইপিও জিনিসটা কি সেটা পরিষ্কার করে নিই। খুব সহজ ভাষায় বললে আইপিও হলো এমন একটা প্রসেস যার মাধ্যমে একটা প্রাইভেট কোম্পানি প্রথমবার পাবলিক হয়, মানে তার শেয়ার স্টক এক্সচেঞ্জে সবার জন্য কেনাবেচার সুযোগ করে দেয়। এর আসল উদ্দেশ্য হলো ব্যবসার গ্রোথের জন্য টাকা তোলা। বেশ, আইপিও তো হয়ে গেল, কোম্পানি মার্কেটে লিস্টেডও হয়ে গেল, কিন্তু ভাবুন তো, যদি ব্যবসার সম্প্রসারণের জন্য বা কোনো নতুন প্রজেক্টের জন্য তাদের আবার অনেক টাকার দরকার হয়, তখন তারা কি করবে? এখানেই কিন্তু গল্পের আসল টুইস্ট, আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। একটা কোম্পানি লিস্টেড হয়ে যাওয়ার পর তাদের কাছে আরও ফান্ড জোগাড় করার জন্য মূলত তিনটে রাস্তা খোলা থাকে। আমরা এখন এই তিনটে অপশন নিয়েই এক এক করে কথা বলবো। এই তিনটে পথ হল: ১. রাইটস ইস্যু, ২. অফার ফর সেল বা সংক্ষেপে ওএফএস, আর ৩ নম্বরটা হল ফলো অন পাবলিক অফার বা এফপিও। দেখুন, তিনটের নাম আলাদা, আর এদের কাজ আর প্রক্রিয়াও কিন্তু একদমই আলাদা। চলুন প্রথমটা দিয়ে শুরু করা যাক। আমাদের প্রথম রাস্তাটা হল রাইটস ইস্যু। এটাকে আমরা মজা করে বলতে পারি ইনসাইডার্স ডিল বা ভেতরের লোকেদের জন্য একটা খাস অফার। কেন? কারণ এটা শুধু কোম্পানির বর্তমান শেয়ারহোল্ডারদের জন্যই আনা হয়। মানে রাইটস ইস্যুর মাধ্যমে একটা কোম্পানি তার পুরনো বা এক্সিস্টিং শেয়ারহোল্ডারদেরকে নতুন শেয়ার কেনার অধিকার দেয়। আর এই অফারটা সাধারণত বাজার দরের থেকে বেশ কিছুটা কমে, মানে ডিসকাউন্টে দেওয়া হয়। যার কাছে যতগুলো শেয়ার আছে সে সেই অনুপাতেই নতুন শেয়ার কেনার সুযোগ পায়। এটা একরকমভাবে পুরনো বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার একটা উপায়ও বটে। একটা রিয়েল লাইফ উদাহরণ দিলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন সাউথ ইন্ডিয়ান ব্যাংক, তারা একটা রাইটস ইস্যু এনেছিল যার অনুপাত ছিল 1:3। এর মানে কি? মানে হলো যে শেয়ার হোল্ডারদের কাছে আগে থেকেই 3টে শেয়ার ছিল তাদের একটা নতুন শেয়ার কেনার সুযোগ দেওয়া হয়েছিল। তবে এর একটা গুরুত্বপূর্ণ এফেক্টও আছে, যাকে বলে শেয়ার ডাইলিউশন। যেহেতু বাজারে নতুন শেয়ার আসছে, তাই মোট শেয়ারের সংখ্যা তো বেড়ে যাচ্ছে, তাই না? ফলে প্রত্যেকটা শেয়ারের ভ্যালু বা মালিকানা একটু কমে যায়। এই যে স্ক্রিনে নম্বরটা দেখছেন, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সাউথ ইন্ডিয়ান ব্যাংক তাদের রাইটস ইস্যুর শেয়ারগুলো প্রায় 30% ডিসকাউন্টে অফার করেছিল। ভাবুন, যখন মার্কেটের শেয়ারের দাম চলছে কোটি টাকা, তখন তারা অফার দিয়েছিল মাত্র 14 টাকায়। এটা কিন্তু পুরনো শেয়ার হোল্ডারদের জন্য একটা দারুণ সুযোগ ছিল। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পদ্ধতিতে, যেটা হলো অফার ফর সেল বা ওএফএস। এর মূল উদ্দেশ্য কিন্তু একদম আলাদা। এখানে সাধারণত কোম্পানির প্রমোটার বা বড় শেয়ার হোল্ডাররা নিজেদের শেয়ার বিক্রি করে টাকা তুলে নেন। তাই বিনিয়োগকারীরা কিন্তু এই বিষয়টার দিকে খুব মন দিয়ে নজর রাখে। এখানের সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো ওএফএসে কোম্পানি কোনো নতুন শেয়ার তৈরি করে না, প্রমোটাররা তাদের নিজেদের শেয়ার বিক্রি করেন। আর যেহেতু কোনো নতুন শেয়ার আসছে না, তাই শেয়ার ডাইলুশনেরও কোনো প্রশ্নই ওঠে না। রাইটস ইস্যুর সাথে এটাই সবচেয়ে বড় পার্থক্য। ওএফএস কিন্তু যে কোনো ছোটখাটো কোম্পানি আনতে পারে না। শুধুমাত্র সেই কোম্পানিগুলোই এই পথে টাকা তুলতে পারে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন বা বাজার মূলধন কম করে 1000 কোটি টাকা। মার্কেট ক্যাপ মানে হলো কোম্পানির মোট শেয়ারের বাজার মূল্য। সুতরাং বুঝতেই পারছেন, এটা একটা বেশ বড়সড় ব্যাপার। তাহলে প্রশ্ন হলো, কোম্পানিগুলো ওএফএস কেন করে? এর পেছনে মূলত দুটো কারণ থাকে। প্রথমত, যখন প্রমোটাররা তাদের শেয়ারের অংশ কমাতে চান, আর দ্বিতীয়ত সরকারি নিয়ম মানার জন্য। যেমন সরকারি সংস্থাগুলোকে অন্তত 25% শেয়ার পাবলিকের হাতে রাখতে হয়। এই নিয়মটা মানার জন্য অনেক সময় ওএফএস আনা হয়। আমাদের লিস্টে 3 নম্বর আর শেষ পদ্ধতিটা হল ফলো অন পাবলিক অফার বা এফপিও। এটাকে খুব সহজে বলা যেতে পারে আইপিওর সেকেন্ড পার্ট। কেন? কারণ এর পুরো প্রক্রিয়াটা প্রায় আইপিওর মতোই। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় যে এফপিওর প্রসেসটা কতটা লম্বা আর জটিল।
একদম আইপিওর মতো। এখানেও মার্চেন্ট ব্যাংকার নিয়োগ করতে হয়, প্রসপেক্টাস বানাতে হয়, রেগুলেটর সেবি থেকে পারমিশন নিতে হয়, আর তারপর পাবলিক বিডিং শুরু হয়। মানে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এফপিও আর ওএফএস এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হলো তাদের উদ্দেশ্যে। এফপিওতে কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে বাজার থেকে টাকা তোলে, আর সেই টাকা কোম্পানির কাজেই লাগে, মানে নতুন প্রজেক্টে ইনভেস্ট করা হয়। অন্যদিকে ওএফএসে প্রমোটাররা নিজেদের শেয়ার বিক্রি করেন। সেই টাকা কিন্তু কোম্পানির কাছে যায় না, সরাসরি প্রমোটারদের পকেটে যায়। তাহলে এই যে তিনটে পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম, একজন বিনিয়োগকারী হিসেবে এখান থেকে মূল কোন বিষয়টা মাথায় রাখতে হবে? ব্যাপারটা হলো স্পিড বনাম সাবস্ট্যান্স, মানে গতি বনাম আসল উদ্দেশ্য। চলুন দেখি বিনিয়োগকারীদের জন্য কোনটার কি মানে দাঁড়ায়। এই টেবিলটা ওএফএস আর এফপিওর পার্থক্যটা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, ওএফএসে প্রমোটাররা শেয়ার বেচে, কোনো ডাইলিউশন হয় না, আর প্রসেসটা খুব ফাস্ট। উল্টো দিকে এফপিওতে কোম্পানি টাকা তোলে, নতুন শেয়ার তৈরি হয়, মানে ডাইলিউশন হয়, আর প্রক্রিয়াটা অনেক ধীর। আর এই গতি আর সরলতার কারণেই কিন্তু বাজারে একটা বড়সড় পরিবর্তন এসেছে। ২০১২ সালে যখন থেকে ওএফএস চালু হয়েছে, তখন থেকে বেশিরভাগ কোম্পানি লম্বা আর জটিল এফপিওর বদলে এই ফাস্ট ওএফএস রুটটাই বেছে নিচ্ছে। সুতরাং পরের বার যখনই শুনবেন যে কোনো লিস্টেড কোম্পানি আবার বাজার থেকে টাকা তুলছে, তখন শুধু একটা প্রশ্ন মাথায় রাখা দরকার: তারা কি কোম্পানির ভবিষ্যৎ গড়ার জন্য টাকা তুলছে, নাকি কোম্পানির প্রতিষ্ঠাতারাই শুধু নিজেদের শেয়ার বিক্রি করে টাকা তুলে নিচ্ছেন? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আপনার বিনিয়োগের সিদ্ধান্তকে অনেকটাই সহজ করে দিতে পারে।